নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। রাজ্য সরকারের উদ্যোগে কন্যা রত্ন দিবস পালন করা হলো জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে। জেলা শাসক, বিধায়ক, স্কুল ছাত্রীদের উপস্থিতিতে বিশেষভাবে পালন করা হয় এই দিনটি। জলপাইগুড়ি জেলা ডিস্ট্রিক্ট লাইব্রেরির উদ্যোগে স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রদর্শনীর আয়োজন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবার প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হলো জলপাইগুড়িতে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা হলো স্বাধীনতা দিবসের আগের দিন। বুক এক্সিবিশনের আয়োজন করলো জেলা ডিস্ট্রিক্ট লাইব্রেরি। সকাল থেকে জেলা গ্রন্থাগারে এই প্রাচীন বইগুলোর ওপর প্রদর্শনী করা হয়। এই প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক, শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরাও। মূলত স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস কেমন ছিল তা এই সমস্ত বইগুলোর মাধ্যমেই তুলে ধরা হলো। এখানেই সেই সমস্ত বইগুলো প্রদর্শনীয় করা হয়। আজকের মূলত যে প্রোগ্রামটা স্বাধীনতার যে ৮০তম বর্ষ, সেই উপলক্ষে আমাদের এই ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে আমরা একটা বুক এক্সিবিশন করছি এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে নিয়ে এই যে লড়াই, যে সংগ্রাম, সেই নিয়ে যে সকল বই, আমাদের বিভিন্ন মনীষীদের বই এবং আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সেই সম্পর্কিত যে সকল বই আছে এবং যে সকল আমরা মিডিয়া কভারেজগুলো পেয়েছিলাম সেই সময় পেপারে যে সকল খবরগুলো দেওয়া হয়েছিল, সেইগুলো নিয়ে আজকে আমরা একটা বুক এক্সিবিশন করছি এবং জলপাইগুড়ির স্কুলগুলোকে আমন্ত্রণ করা হয়েছে, প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের এবং আমাদের যে গ্রন্থাগার কর্মীবৃন্দ, সকলে মিলে আমরা এটা অনুষ্ঠানটা করছি। মূলত কী ধরনের বই রয়েছে উল্লেখযোগ্য? মূলত স্বাধীনতা সংগ্রাম এর সাথে ইতিহাসের যে সকল বই, সেই সকল বইগুলো এখানে তুলে ধরা হয়েছে আর কি। এবং দেশভাগ থেকে শুরু করে বিভিন্ন রকমের মনীষী, যেমন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে মহাত্মা গান্ধী, এদের এবং স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস সম্পর্কিত যত রকমের বই আছে, আমরা আজকে সেই ধরনের বইগুলোকেই মূলত এখানে রেখেছি। জলপাইগুড়িতে যে নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিল, তার যে ছবিগুলো আমরা এখানে ডিসপ্লে করেছি এবং সুভাষচন্দ্র বোসের কিছু বইও এখানে ডিসপ্লে করা আছে। দেখলাম যে আপনার অনলাইন, সেখানে কি জলপাইগুড়ির ইতিহাসটা সেইভাবে আমরা আমাদের মূলত স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, সেটাই আমরা এবং সেখানে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি অডিও ভিজুয়ালের মাধ্যমে। আপনার নাম আর পরিচয়? আমার নাম সৈকত গোস্বামী, আমি জেলা গ্রন্থাগার আধিকারিক। আজকে আমাদের স্কুলে আমন্ত্রণ জানানো হয়েছিল ছাত্রীদের নিয়ে আসার জন্য। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ডিস্ট্রিক্ট লাইব্রেরি একটা খুব সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে, যেটা আমার মনে হলো যে স্টুডেন্টদের ভীষণভাবে এনকারেজ করলো। আজকের এই যুগে যেখানে আমাদের হাতে ইন্টারনেট, মোবাইল, স্মার্টফোন আছে, সেখানে এরকম ধরনের ইনিশিয়েটিভ স্টুডেন্টদের ভীষণভাবে এনকারেজ করলো বই পড়ার জন্য, বইয়ের হ্যাবিট করার জন্য। দে উইল লার্ন নিউ থিংস, দে উইল এক্সপ্লোর নিউ থিংস বিয়ন্ড দ্য ক্লাসরুম, অ্যান্ড অবভিয়াসলি একটা খুব পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট এখানে তৈরি হতো। কী ধরনের বই দেখলে বলুন? প্রচুর সেই ঐতিহাসিক থেকে এখানে বিশেষ করে সামনে যেগুলো এক্সিবিট করা আছে, সেগুলো হচ্ছে ফ্রিডম ফাইটারদের উপরে অনেক পুরনো বই। এছাড়াও প্রচুর রিলিজিয়াস বেসড, পলিটিক্যাল সায়েন্স বেসড বা অন্যান্য যে কোনো সাবজেক্ট বেসড প্রচুর লিটারেচার, অনেক ভালো কালেকশন আমরা স্টুডেন্টদের বললাম। আমাদের স্টুডেন্টরা সত্যিই খুব এনজয় করলো। মোরওভার আমার মনে হলো আজকের এই 20th সেঞ্চুরিতে দাঁড়িয়ে, যেখানে আমরা এরাতে পুরোপুরি ইন্টারনেটে, যেখানে আমাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন, সেখানে এই ইনিশিয়েটিভটা ভীষণভাবে দরকার ছিল আজকের যুগের বাচ্চাদের মধ্যে মূল্যবোধ গড়ে তোলা বইয়ের উপকারিতার জন্য। আপনার নাম? আমার নাম দেবাবতী বসাক, সহকারী শিক্ষিকা, সমিতিমালা সদর। আগামীকাল ভারতের স্বাধীনতা দিবস, আর তার আগের দিন জলপাইগুড়ি জেলা কংগ্রেস এবং শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে জলপাইগুড়ি জেলা জুড়ে সংহতি যাত্রার আয়োজন। এদিন এই যাত্রাটি সোনাউল্লাহ বিদ্যালয় সংলগ্ন জায়গা থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরের কদমতলা থানা মোড় হয়ে গান্ধী মূর্তির পাদদেশে তাদের সংহতি যাত্রা শেষ হয়। আজকের এই সংহতি যাত্রার মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। যেমন হয় তেমনই জাতি বিদ্বেষ এই যাত্রার মাধ্যমে বর্জন করা হয়।
আজকের এই সংহতি যাত্রাতে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের নেতা এবং কর্মীরা সহ সকল কংগ্রেসের মহিলা কর্মীরা উপস্থিত হয়েছিলেন। সত্যাপন করবার জন্য আজকে আমাদের এই ধরনের সংহতি যাত্রা। বর্তমান সময়ে সচেতন হবে আজকে দেশবাসীর মধ্যে বিভিন্ন জায়গায় ধর্মে ধর্মে একটা বিভেদ তৈরি করবার চেষ্টা করছে। দেখবেন না যে এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে প্রতি হয়েছিল, তখন আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি খ্রিস্টান, এই বিচারে কিন্তু তারা কেউ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ শুধুমাত্র এই মন্ত্রটিকে মাথায় নিয়ে স্বাধীনতা সংগ্রামে প্রতি হয়েছিল। জলপাইগুড়িতে হর ঘর তিরঙ্গার সাইকেল র্যালি। জলপাইগুড়িতে হর ঘর তিরঙ্গার কর্মসূচি হিসেবে একটি সাইকেল র্যালির আয়োজন করলো 93 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর বি কোম্পানি। শুক্রবার সকালে বিওপি ভারত থেকে র্যালিটির সূচনা করেন ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সিং। মালকানি মোড়, বোনাপাড়া, প্রধানপাড়া এবং দিওয়ানিয়াপাড়া হয়ে র্যালিটি বিওপি খৈরবাড়িতে পৌঁছে শেষ হয়। র্যালিটিতে বিএসএফ জওয়ানরা তিরঙ্গা হাতে অংশ নেন এবং হর ঘর তিরঙ্গা এবং বন্দে মাতরম বার্তা তুলে ধরেন। স্থানীয় বাসিন্দাদের উৎসাহ এবং অংশগ্রহণে র্যালিটি বিশেষ তাৎপর্যপূর্ণ পায়। সারা দিনের কর্মসূচি শেষ করে সাংবাদিকদের মুখোমুখি স্পিকার নেতাজিকে অপমানের ঘটনা নিয়ে জানালেন কড়া বার্তা। সারা দিনের টানা কর্মসূচি শেষে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্য বিধানসভা স্পিকার রথীন্দ্র বোস। এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি এবং এরপর শিলিগুড়ি শহর এবং পাহাড়ের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। কার্শিয়ানে নেতাজি মিউজিয়াম পরিদর্শন সহ একাধিক কর্মসূচি সেরে রাত 8টা নাগাদ সার্কিট হাউসে পৌঁছান স্পিকার। এদিন নেতাজি মিউজিয়াম পরিদর্শনের সময় সেখানে এসডিওর সঙ্গে কথা বলেন স্পিকার। মিউজিয়ামটিকে আরো সুন্দর, আধুনিক এবং পর্যটক বান্ধব করে তোলার বিষয়ে আলোচনা হয়। নেতাজির স্মৃতি এবং ঐতিহাসিক গুরুত্বকে আরো ভালোভাবে তুলে ধরতে মিউজিয়ামের আধুনিকীকরণে উদ্যোগী হওয়া সম্ভব হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সকাল থেকেই একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন। আগামীকাল শহরে তিরঙ্গা যাত্রা রয়েছে। পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানান তিনি। এদিন সাংবাদিকদের প্রশ্নে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রসঙ্গ হয়ে ওঠে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে স্পিকার বলেন, নেতাজিকে অপমান করা হলে কাউকে ছাড়া উচিত নয়। নেতাজি দেশের মানুষের হৃদয়ে রয়েছেন। আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি অনন্ত মহারাজের বঙ্গভূষণ সম্মান প্রত্যাহারের প্রসঙ্গেও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিধানসভার স্পিকার। সুন্দর জায়গা এবং এটা একটা মানে ইয়ং জেনারেশন এটাকে দেখতে পারে, যেতে পারে নেতাজি কী আসবাবপত্র ব্যবহার করতো, কোথায় কোন খাটে শুতো, কিংবা কোথায় বেড়াতে যেত বিকেলবেলা, এইসব জায়গাগুলো আছে। এইসব জায়গাগুলো নিয়ে প্লাস নেতাজির উপরে কোনো তথ্যচিত্র যদি ওখানে ফিল্মকে শো করা যায় রেগুলার বেসিসে, সেরকম একটা জায়গা দেখে করার জন্য আমি এসডিওকে বললাম, আপনি একটা প্রপোজাল দিন, আমি এটা বিধানসভাতে ট্যুরিজমেরও একটা ভালো ওটা হতে পারে। তো সেটার ব্যাপারে আমি এসডিওকে বলে এসেছি। নেতাজি ইস্যুতে এই যে বিরূপ মন্তব্য, যে অন্যায় করবে তার এগেইনস্টে তো আইন আছে, আমাদের কনস্টিটিউশন আছে, আইন আছে, এতগুলো আইন আছে, এবং যদি কেউ অন্যায় করে থাকে তাকে তার ফলভোগ করতে হবে। কোনো মানুষই আইনের ঊর্ধ্বে না, আইন অনুযায়ী তার। আরও একটা কথা যেটা বলা দরকার, কোনো মানুষ, কোনো গোষ্ঠী, কোনো মানুষ কিংবা কাউকে আঘাত করার অধিকার কারো নেই। এর দ্বারা আঘাত আমার মনে হয় এরকম ক্ষেত্রে যেই করুক না কেন, আমি অন্য লোককে আঘাত করব না, এইটাই আমাদের কনস্টিটিউশন শিখিয়েছে। অন্য লোককে ব্যথা দিব না, এইটা আমাদের শিখিয়েছে এবং এটা মেনে চলা উচিত। উনি বিজেপি, আমি এই ব্যাপারে বলতে পারবো না, কারণ আইন ব্যাপারটা সরকার দেখে। আমি শুধু এইটুকু বলি যে আমরা যেটা করি সেটা আইন প্রণয়ন করি, আইনকে যেটা এক্সিকিউশন করার দায়িত্ব সরকারের। সরকার করবে, নিশ্চয় করবে, এবং মুখ্যমন্ত্রী অলরেডি প্রেস কনফারেন্স করে আপনাদের সবাইকে জানিয়েছেন কি কি করবেন না করবেন, তো সেই অনুযায়ী কাজ হবে। এই প্রথম জলপাইগুড়ি পুরসভার 11 নম্বর ওয়ার্ডে উদ্বোধন হলো বিজেপির দলীয় কার্যালয়ের।
শুক্রবার দলের নেতা কর্মীদের উপস্থিতিতে বিজেপি নেতা ধীরাজ মোহন রায় ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করেন। বিজেপির দাবি বিধানসভা নির্বাচনের আগে এই ওয়ার্ডে দলীয় কার্যালয় খোলা সম্ভব হয়নি। তবে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে 11 নম্বর ওয়ার্ডে বিজেপি এগিয়ে থাকায় দলের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ বেড়েছে। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর ওয়ার্ডে বিজেপির সংগঠন আরও সক্রিয় হয়েছে বলেই দাবি দলের। এদিকে 11 নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি সম্প্রতি ইস্তফা দিয়েছেন। এই পরিস্থিতিতে নাগরিক পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই লক্ষ্যেই দলীয় উদ্যোগে কার্যালয় থেকে নাগরিক পরিষেবা কেন্দ্র চালু করা হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, এখান থেকে ওয়ার্ডের নাগরিকদের বিভিন্ন পরিষেবা দেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুবাই কর, মানস ভট্টাচার্য, পৌলবী বোস, অঙ্কিতা ছেত্রী, কাজল শীল, অলিক দত্ত সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। দেখুন, আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির সরকার, সুশাসন সরকার পশ্চিমবঙ্গে গঠন হয়েছে। বিগত দিনে অনেকবার চেষ্টা করেও জলপাইগুড়ি 11 নম্বর ওয়ার্ডে আমরা আমাদের দলীয় কার্যালয় উদ্বোধন বা আমরা তৈরি করতে পারিনি, আমরা সেটা শুরু করতে পারিনি। ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে এসছে, ভয় আউট ভরসাহীনের সরকার এসছে, সেখানে দাঁড়িয়ে 11 নম্বর ওয়ার্ডে আজকে দলীয় কার্যালয় উদ্বোধন করা হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এবং 11 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর উনি পদত্যাগ করেছেন সেটাও আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যেন কোনো রকম অসুবিধা না হয় তার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যালয় তথা নাগরিক পরিষেবা কেন্দ্র এখানে তৈরি করা হলো, যাতে 11 নম্বর ওয়ার্ডের মানুষের বেশি ভোগান্তিতে পড়তে না হয় সেই ব্যবস্থা আমরা এখান থেকে চেষ্টা করবো। আমাদের এখানে জেলা সেক্রেটারি 11 নম্বর ওয়ার্ডে থাকেন মাননীয় পৌলবী বাসু মহাশয়, আমি নিজে 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সহকারে আমাদের কাজল শীল শক্তি কেন্দ্র প্রমুখ, সহকারে আমাদের 6 জন বুথ সভাপতি আছে, আরও অনেক কার্যকর্তারা আমাদের এখানে আছেন যারা আজকে এখানে উপস্থিত। আমাদের মণ্ডল সভাপতি এখানে উপস্থিত আছেন আজকে অঙ্কিতা ছেত্রী, মণ্ডল 2 এর আজকে বিধানসভার কনভেনার উপস্থিত আছেন অলিক দত্ত, আমাদের জলপাইগুড়ি জেলার সহসভাপতি বুবাই কর উপস্থিত আছেন, জেলা প্রবক্তা প্রমুখ আমাদের ধীরাজ মোহন ঘোষ উপস্থিত আছেন। এছাড়াও কিছুক্ষণ পরে আমাদের বাপি গোস্বামী মহাশয়, রাজ্য সাধারণ সম্পাদক, জেলা সভাপতি শ্যামল চন্দ্র রায় মহাশয় সবাই এখানে আসবেন, উপস্থিত হবেন। সমস্ত স্তরের কার্যকর্তারা আজকে এখানে উপস্থিত থাকবেন এবং এই যে পার্টি অফিসটি উদ্বোধন হলো নাগরিক পরিষেবা কেন্দ্র সেটা উপস্থিত হবে এবং সবাই এখানে থাকবেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে 2 পঞ্চায়েত প্রধানের ইস্তফা। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানের পদ থেকে ইস্তফা চেয়ে মালবাজার মহকুমার মেটিলির বিডিও সুমন্ত ভৌমিকের কাছে ইস্তফা পত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত 2টি গ্রাম পঞ্চায়েতের প্রধান। মাটিয়ালি বাটাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমণি ওরাও এবং বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাজমিনারা বেগম বিডিওর কাছে তাদের ইস্তফাপত্র জমা দেন। তবে ইস্তফার বিষয়ে এই 2 প্রধানের কেউই সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে চাননি। এদিকে বিষয়টি নিয়ে এলাকার বিজেপি নেতা মজনুল হক বলেন, কি কারণে তারা ইস্তফা দিয়েছেন সেটাই তারা বলতে পারবেন। তবে তৃণমূল সরকারের আমলে যেভাবে দুর্নীতি হয়েছে তার কারণেও হয়তো ইস্তফা দিয়ে থাকতে পারেন। পাশাপাশি তাদের সঙ্গে দলের উচ্চ নেতৃত্বের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে, সেই কারণেও তারা ইস্তফা দিয়ে থাকতে পারেন। 2 পঞ্চায়েত প্রধানের ইস্তফার পর রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও তাদের ইস্তফার প্রকৃত কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো দলীয় ব্যাখ্যার সামনে আসেনি। প্রথমে বলি, মানে এটা 1 নম্বর না, 2 নম্বর আর বিধাননগর 2টা জিপি প্রধান আজকে রিজাইন দিল, আমিও শুনলাম। তো ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার, কেন দিল ওইটা ওদের ব্যাপার। ওইটা আমার মনে হয় প্রধান 2 জনের কাছে জানতে পারবেন যে কেন ওরা দিল। আমিও এসে শুনলাম যে ওরা 2 নম্বর জিপির প্রধান এবং বিধাননগরের প্রধান বিডিও সাহেবের কাছে ইস্তফাপত্র দিলেন, আমি এটা শুনলাম। তো এখন সব জায়গায় দিচ্ছে, এখন ওদেরকেও তো একটা সেফ হয়তো মনে হয় থাকতে হবে। তার জন্য আমার মনে হয় হয়তো ওরা দলীয় থেকে দলীয় ওদের যে সিম্বলে দিচ্ছে দলীয় হয়তো কোনো সাপোর্ট পাচ্ছে না, আর না হয় ওদের পারিবারিক বা বাড়ির হয়তো কোনো সমস্যা হতে পারে, তার জন্য হয়তো একের পর এক হিড়িক দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা তো এখন কি করবে ওনারা, এখন নিরুপায়। এখন হচ্ছে যারা ওদের যে নেতৃত্ব আছে ওরা ওদেরকে হয়তো সাপোর্ট করতেছে না, নিজেই তো বিভিন্ন ওই নেতাগুলা দুর্নীতির সাথে যুক্ত, এদেরকে আর কি সাপোর্ট দিবে। তার জন্য এরা মনে করছে হয়তো, আমার মনে হয় যে
এরা সঠিক চিন্তা ভাবনা করছেন। এখন কি কোনো এখনকার শাসক দলের তরফ থেকে কোনো প্রেশার দেওয়া হচ্ছে না না না, কোনো প্রেশার নেই। ওরা আমি এখানে এসে শুনতে পারলাম, আপনাদের মাধ্যমে শুনতে পারলাম যে প্রধানরা ইস্তফা দিচ্ছে, কারণ তৃণমূল পার্টি দুই ভাগে ভাগ হয়ে গেছে, ওরাও দ্বিধাভক্ত আছে, সেই কারণে হয়তো দিচ্ছে। ওরা কী কারণ হচ্ছে ওরাই বলতে পারে, কিন্তু আমাদের পার্টি থেকে কোনোরকম আমরা প্রেশার দেই নাই। যে কোনো পার্টি করতে পারে, সেটাতে আমাদের কোনো আপত্তি নাই। ওরা কেন দিল সেটা ওরা নিজেরাই বলতে পারবে। রাতে হেডলাইট না জ্বালিয়ে টোটো চলাচলের বিরুদ্ধে সরব হলো এবার জলপাইগুড়ির হাইওয়ে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায় অভিযান চালিয়ে হেডলাইট না জ্বালিয়ে চলাচলকারী বেশ কয়েকটি টোটোকে ফিরিয়ে দেয় পুলিশ। পাশাপাশি টোটো চালকদের রাতের সময় হেডলাইট জ্বালিয়ে চলাচলের বিষয়ে সচেতন করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারবার সতর্ক করা সত্ত্বেও একাংশে টোটো চালক রাতে যাত্রী নিয়ে হেডলাইট না জ্বালিয়ে জাতীয় সড়কে চলাচল করেন। এদিন অভিযানের সময় কয়েকজন টোটো চালক বিভিন্ন অজুহাত দেওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের সতর্ক করে দেয়। ট্রাফিক পুলিশের বক্তব্য, হেডলাইট ছাড়া রাতে টোটো চলাচলের ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। বিশেষ করে বিপরীত দিক থেকে আসা যানবাহনের চালকদের কাছে অন্ধকারে টোটো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনা ঘটতে পারে। এই ধরনের ঘটনা রুখতেই অভিযান শুরু করা হয়েছে। হাইওয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, টোটো চালকদের বারবার সচেতন করা হলেও একাংশ চালক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন না। এদিন তাদের সতর্ক করা হয়েছে, আগামী দিনেও হেডলাইট না জ্বালিয়ে টোটো চলাচলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অন্ধকারে যাচ্ছ, অ্যাক্সিডেন্ট হচ্ছে না? কি করছেন এটা? আরে লাইট নাই ওদের, কোনো রকম লাইট টাইট না জ্বালা চলে যাচ্ছে। এটাই কোথায় করছেন এটা গোশালা মোড়ে আমাদের। কি বলবেন এভাবে লাইট না কি জ্বালিয়ে? বলবো, এটা আপনারা বলে দিবেন। কি সমস্যা হচ্ছে? এরা সমস্যা লাইট ছাড়া যাচ্ছে, কারা করছে? টোটোওয়ালারাই করছে, বারবার বলা সত্ত্বেও হচ্ছে না। যাত্রী নিয়ে কি যাচ্ছে? হ্যাঁ, যাত্রী নিয়ে যাচ্ছে। কি করবেন এখন? কি বলছেন আপনারা বলে দেন কি করবো, এই লাইট ছাড়া যাচ্ছে বলে দেন। আপনারা বলেন, আপনারা বলেন, লিখেন যে লাইট ছাড়া কেন যাচ্ছে, আপনারাও বলে দিবেন। বর্ষায় বাঁধা নদীর জল, জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার পাশাপাশি 3টি গ্রামের মানুষের। বর্ষার সময় বাঁধা হয়ে দাঁড়ায় নদীর জল, আর সেই জল পেরিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করতে হয় তাদের। এমনই ছবি দেখা গেল মাল ব্লকের তুড়িবাড়ি এলাকায়। তুড়িবাড়ির পাশ দিয়ে বয়ে গেছে লেইতি নদী। শীতের সময় নদীতে জল খুব কম থাকে, তখন নদী পেরিয়েই যাতায়াত করেন নদীর অপর প্রান্তের কাবলিজোত, 12 ঘড়িয়া এবং 15 ঘড়িয়া গ্রামের মানুষজন। একইভাবে নদী পেরিয়ে স্কুলে যেতে হয় পড়ুয়াদেরও। কিন্তু বর্ষা এলেই পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। খরস্রোতা লেইতি নদী তখন ফুলে ফেপে ওঠে। সেই স্রোত পেরিয়েই বাধ্য হয়ে যাতায়াত করতে হয় 3 গ্রামের বাসিন্দাদের। ফলে প্রতিদিনই জীবনের ঝুঁকি থেকেই যায়। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে এই নদীর ওপর দিয়ে যাতায়াতের ব্যবস্থা করার কথা ছিল, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও বাস্তবে সে কাজ হয়নি। ফলে আজও জীবনের ঝুঁকি নিয়ে নদী পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। কাবলিজোত, 12 ঘড়িয়া এবং 15 ঘড়িয়া এলাকায় নেই পর্যাপ্ত সরকারি সুযোগ সুবিধা। ফলে শিক্ষা, চিকিৎসা, বাজার সহ বিভিন্ন প্রয়োজনে এই 3 গ্রামের মানুষকে তুড়িবাড়ি এলাকায় আসতে হয়। কিন্তু তাদের যাতায়াতের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লেইতি নদী। বর্ষার কয়েকটি মাস কার্যত আতঙ্কের মধ্যেই কাটাতে হয় এই 3 গ্রামের বাসিন্দাদের। নদীর জল যত বাড়ে ততই বাড়ে তাদের দুর্ভোগ এবং জীবনের ঝুঁকি। স্থানীয়দের দাবি, দ্রুত লেইতি নদীর ওপর একটি স্থায়ী যাতায়াতের ব্যবস্থা করা হোক, যাতে बर्षाकालेও নিরাপদে চলাচল করতে পারেন তারা। ऐसे अब नदी बढ़ जाने से घर तरफ रहते हैं, और नदी बढ़ जाने से क्या करेगा? प्रॉब्लम होता है, बच्चा लोग भी स्कूल जाता है, क्या करेंगे? ऐसे जाता है। ये इसको लाइट नदी बोलता है। लाइट नदी बोलता है। ये पे बस्ती में कब्जोत बस्ती। अभी हम लोग हॉस्पिटल जा रहे हैं क्योंकि बहन को बुखार आ रहा है, इसलिए। लेकिन पानी तो बढ़ेगा, ऊपर में पानी आने से बढ़ेगा। देखेंगे पानी कम हो जाने से फिर उधर रुकेंगे, और ज्यादा हो जाने से भी अब क्या करेंगे, वही है। हाँ, ऐसे जाते हैं हम कलिस्ता हो रहा हूँ। समस्या नहीं होता है? समस्या होता है, क्या करें अभी। स्टूडेंट लोग कैसे जाता है? वैसे सर, जब बारिश आने से रुक जाते हैं सब। कौन सा नदी है? ये लैती नदी है, पर यहाँ पे तो कितना मेंबर ये सब बोले पुल देंगे, अभी तक नहीं दिया है। पुल का डिमांड है? हाँ जी, नहीं हुआ ना? नहीं हुआ अभी तक।
तो पिछले जो सरकार था उसको बोले थे, हाँ वो बोले थे वो ममता सबको, लेकिन नहीं उसका हाँ जी नहीं हुआ। हुआ। अभी क्या चाहते हैं आप लोग? अभी चाहते हैं पुल हो जाए एकदम थोड़ा सा। अभी 3 गांव है हम लोग का, ये हम लोग का काबली जोत है और ऊपर में 12 घरिया 15 घरिया सब आदमी इधर से आता है। जी। कितना आदमी होगा सब मिला के? लगभग यहाँ पे तो जैसे मान लीजिए 10 आदमी है तो उधर में 16 घर, ऐसे 18 घर, 20 घर ऐसा है। आपका नाम? अर्जुन उराव। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। ব্যস্ত জীবনে পাল্লা দিতে শারীরিক অবহেলায় অসময় বাড়ছে হৃদরোগের ঝুঁকি, কিন্তু সঠিক চিকিৎসার জন্য এখন আর পকেটে বাড়তি চাপ বাড়িয়ে দূরে ছুটতে হবে না। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর, এবার আপনার নিজের শহরেই নিয়মিত পরিষেবা দেবেন দেশের অন্যতম সেরা হৃদরোগ গবেষণা কেন্দ্র গুজরাটের UN মেহতা ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ জলপাইগুড়িরই ভূমিপুত্র শিলিগুড়ির নিউ টিয়া গেটওয়েলের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অভ্রজ্যোতি বিশ্বাস। তিনি থাকছেন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার জলপাইগুড়ির মেরিনা নার্সিং হোমে। নিজের এবং প্রিয়জনের হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে তাই দেরি করবেন না। পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন। কন্যা রত্ন দিবস পালিত হলো জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে। এদিন জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের RTC হলে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন জলপাইগুড়ির জেলা শাসক অদিতি চৌধুরী। এবারে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় সাংসদ ডক্টর জয়ন্ত রায় মহাশয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, বিধায়ক নরেশ চন্দ্র অধিকারী, বিধায়ক দীনেশ সরকার, বিধায়িকা শিখা চ্যাটার্জি সহ জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিন জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুল থেকে ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তার পাশাপাশি এদিন ছাত্রদের আত্মরক্ষার কৌশল এবং এই অনুষ্ঠানের মাধ্যমে দেখানো হয়। এদিন একটি বেটি বাঁচাও বেটি পড়াও দুর্গা ঠাকুরের ছবি অনুষ্ঠান স্থলে আঁকা হয়। এদিন সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প করেছে কন্যাদের সুরক্ষার জন্য, তাদের সহযোগিতা করার জন্য। মেয়েদের ভূমিকা সমাজে অনেকটাই, তাই তাদের কিভাবে এগিয়ে রাখা যায় সেটাই সরকারের উদ্যোগ। জলপাইগুড়ির জেলা শাসক অদিতি চৌধুরী জানান, রাজ্য সরকারের উদ্যোগে কন্যা রত্ন দিবস পালন করা হলো। এদিন জলপাইগুড়ি জেলার K1 এবং K2-দের 23,000 মেয়েদের আজ থেকে 10 কোটি 24 লক্ষ টাকা জেলার কন্যা রত্নদের
ব্যাংক পূর্ববর্তী অফ কদমতলা অ্যাকাউন্টে দেওয়া হবে। উচ্চ বালিকা আজ বিদ্যালয়ের থেকেই সেই ছাত্রী অ্যাকাউন্টে ট্রান্সফারের কাজ শুরু হয়ে গিয়েছে। বাল্য বিবাহ রুখতে আমরা একটা সচেতনতার ব্যবস্থা করব। ম্যাডাম রয়েছেন, রাজেশ স্যার রয়েছেন, ম্যাডাম রয়েছেন, আর আপনারা সকল স্টুডেন্টস যারা বিভিন্ন স্কুল থেকে এসেছেন, টিচাররা রয়েছেন, তাদেরকে নমস্কার জানাচ্ছি। আজকে এই যে প্রোগ্রাম আমরা আজকে সেলিব্রেট করলাম, সেটাতে আজকে আপনারা এসেছেন, খুব শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। এটা কন্যা রাত্রি যেটা মানে যেটা আমরা বলি, সত্যি খুব একটা রিটার্নটা গভর্নমেন্ট দিয়েছে কন্যা রাত্রি, এটা কি খুব ভালো কাজ। আপনারা যে ঘরে আপনারা থাকেন, যে বাড়িতে আপনারা থাকেন, আর আপনারা একটা রথ আর ঘরের কেন জেলার রাজ্যের দেশের রথ। তো আমরা আজকে এখানে জড়ো হয়েছি প্লেজ করতে, আমরা আপনাদের সম্মান করবো, আপনাদের সুরক্ষা করবো, আর আপনাদের এগিয়ে নিয়ে যাবো। তো আমরা সবাই আজকে একটা প্লেজ করি, আমরা বেটিকে পড়াবো, বেটিকে বাঁচাবো, বেটিকে পড়াবো, হাতে আর মাত্র একদিন বাকি স্বাধীনতা দিবসকে ঘিরে নাগরাকাটা এবং মেটেলিতে পুলিশের নাকা চেকিং। আগামী 15ই আগস্ট দেশ জুড়ে পালিত হবে 80তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য তৎপর নাগরাকাটা এবং মেটেলি থানার পুলিশ। শুক্রবার সকাল থেকে এই দুই থানার পুলিশের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নাকা চেকিং চালানো হয়। নাগরাকাটা থানার জলঢাকা ভানুমোড় এবং মেটেলির নিউ খুনিয়া বস্তির কাছে 17 নম্বর জাতীয় সড়কে যানবাহন থামিয়ে চালকদের পরীক্ষা করা হয়। বিশেষ করে চালকেরা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা তা জানতে ব্রেথ অ্যানালাইজারের মাধ্যমে পরীক্ষা করা হয়। পুলিশের দাবি, অতীতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা এবং প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। তাই স্বাধীনতা দিবসের আগে সড়ক দুর্ঘটনা এড়াতে এই বিশেষ নজরদারি চালানো হচ্ছে। শুধু চালকদের মদ্যপান পরীক্ষা নয়, সন্দেহজনক যানবাহনের ডিকি খুলেও তল্লাশি চালানো হয়। কেউ যাতে এলাকায় কোনো ধরনের গন্ডগোল পাকানোর উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বা অন্য কোনো আপত্তিকর সামগ্রী নিয়ে যেতে না পারে সেদিকেও নজর রাখা হয়। সব মিলিয়ে আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে পালন করতে নাগরাকাটা এবং মেটেলি থানার পুলিশের এই বিশেষ তৎপরতা জোরদার করা হয়েছে। তো এটা কি সামনে 15 আগস্ট সেই জন্য না অন্য কোনো কারণ? না, ওই কারণেও বলা যায় 15 আগস্ট জন্য, যেহেতু আমাদের 15 আগস্টে ইন্ডিপেন্ডেন্স ডেতে ওটা একটু নিরাপত্তার জন্য আমরা করছি। আর তার ছাড়া যে গত কতদিন থেকে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য, আর তার ছাড়া যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী ম্যাডাম ওনার ইনস্ট্রাকশনে আমরা কাজ করছি। মাঝে মাঝে আমরা স্পেশাল ড্রাইভ করি, যেহেতু মানে লোকাল বাসেসগুলো আছে, গভর্নমেন্ট বাসেসগুলো আছে, ওদেরকে ড্রাইভারগুলোকে ওরা লাইসেন্সগুলো চেক করি, ওরা মানে যে আমাদের সিটগুলো ঠিক আছে কি না, এই যে প্যাসেঞ্জারের নিরাপত্তা ওরা মানে লক্ষ্য করছে কি না, আর যে সিট বেল্ট পরছে কি না, বাইক রাইডাররা হেলমেট পরছে কি না, মানে বেসিক ট্রাফিক নিয়ম নিয়ে এই এনএইচ উপরে চলছে। ওটার জন্য আমরা মাঝে মাঝে স্পেশাল যেটা মদ খাওয়ার যে ওই মেশিনটার নামটা কি? এটাকে আমরা ব্রেথ অ্যানালাইজার, হ্যাঁ, ব্রেথ অ্যানালাইজার মেশিন। ব্রেথ অ্যানালাইজার এটা ব্রেথকে অ্যানালাইজ করে, যে অ্যাজ পার দ্য ল যে 30 ml থেকে যদি বেশি থাকলে আমরা প্রসিকিউশন করি। তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকা থেকে এক যুবকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার। জলপাইগুড়িতে তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকা থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ায়। গলায় গভীর ক্ষতচিহ্ন সহ যুবকের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত যুবক এলাকার বাসিন্দা নন। দেহের পাশে একটি মদের বোতল এবং 3টি গ্লাস পড়ে থাকতে দেখা যায়। তা থেকে প্রাথমিকভাবে অনুমান বৃহস্পতিবার রাতে ওই নির্জন এলাকায় মদ্যপানের আসর বসেছিল। সেখানেই কোনো কারণে ওই যুবকের ওপর হামলা হয়ে থাকতে পারে। তবে এটি পরিকল্পিত খুন কিনা কিংবা ঘটনার প্রকৃত কারণ কি তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব নয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পরে তদন্তে যোগ দেয় রেল পুলিশও। দেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান বিবেকানন্দ পল্লী স্থানীয় পঞ্চায়েত সদস্য জয়া সরকার বিশ্বাস। তার অভিযোগ, এলাকায় সন্ধ্যার পর নিয়মিত নেশার আসর বসে। তিনি বলেন, আমরা মহিলারা একাধিকবার এখানে এসে প্রতিবাদ করেছি, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। মৃত ব্যক্তি আমাদের এলাকার বাসিন্দা নন। এই এলাকায় যাতে আর কোনো নেশার আসর না বসে সেজন্য পুলিশকে ফের ব্যবস্থা নেওয়ার আবেদন জানাবো। এদিকে নির্জন এলাকায় নেশার আসর এবং যুবকের দেহ উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি নেশার আসর বন্ধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। যুবকের মৃত্যুর নেপথ্যে ঠিক কি রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। মর্নিং ওয়াক করতে দেখি যে একটা বডি পড়ে আছে। খবর পেলাম, এসে দেখি এই গলার ডোর কাটা অবস্থায় পড়ে আছে। এরকম ঘটনা আমাদের বিবেকানন্দ পল্লী তিস্তা ব্রিজ লাগোয়া এলাকায় কোনোদিন হয়নি, এই প্রথম। নেশার আসর বসছিল বা অনবরত সবসময় নেশার আসর বসে এই দিকে। আমরা চাচ্ছি যে এইখানে যাতে কোনো নেশার আসর না বসে, পুলিশ প্রশাসন এটার দিকে যাতে উদ্যোক্ত হয়, ঠিক আছে, সেটাই আমি বলবো। আমার নাম রাজা মজুমদার, বাড়ি বিবেকানন্দ পল্লী তিস্তা ব্রিজ। আমার নাম উজ্জ্বল বারই, বিবেকানন্দ পল্লী। কি খবর পেলেন আপনারা, কি দেখতে পাচ্ছেন? সকালে আজকে ঘুমের থেকে ওঠার পরেই শুনলাম আমাদের এখানে একটা অজ্ঞাত ব্যক্তি মার্ডার হয়ে গেছে, সেটাই শুনতে পারলাম। মার্ডারই হয়েছে মনে হচ্ছে আপনাদের দেখে প্রাথমিকভাবে? হ্যাঁ, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে মার্ডার হয়েছে, কারণ গলার নলিটা অনেকটাই কাটা আছে এবং রক্ত পড়ে আছে অনেক জায়গায়। সেটা দেখে আনুমানিক। এরকম একটা ঘটনা এর আগে কি এরকম কখনো শুনেছেন এই সমস্ত এলাকায়? না, এরকম কোনোদিন হয়নি। বর্তমানে যে নেশাগ্রস্ত অবস্থায় লোকজন চলাফেরা করে বা মদের আসর সম্পূর্ণ এলাকা জুড়ে একদম ইয়াং চ্যাংরাবাঙ্গার থেকে বয়স্ক সকলেই মোটামুটি মদের নেশাগ্রস্ত অবস্থায় ঝগড়াঝাটি এগুলো লেগেই আছে। কীরকম হতে পারে যে মারা গেছে এখানে? বয়স এটা কত হবে, 25 থেকে 30 বছর বয়স হবে আনুমানিক। যুবক একদম। এমনি দেখে কি দেখছেন, এখানে কি পরিস্থিতি হয়েছিল মনে হয়, দেখে কি মনে হচ্ছে? আশেপাশে যা পরিবেশ দেখে মনে হচ্ছে যে এখানে নেশাগ্রস্ত অবস্থায় এটা মার্ডার হয়েছে বা নেশার আসর বসেছিল এই দিক দিয়ে। কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে এদের আগের কোনো শত্রুতাও থাকতে পারে। এমনি পড়ে থাকতে কি দেখা যাচ্ছে যেটা মনে হচ্ছে নেশা? এখানে তো নেশা দ্রব্য পড়েই আছে এখান দিয়ে, বিভিন্ন যে মদের বোতলগুলো আছে, তারপরে খাবারের ঠোঙাগুলো পড়ে আছে, সেগুলো দেখে মনে হচ্ছে যে এখানে আগে নেশা করেছে, তারপরে বিবাদ হওয়ার ফলেই হয়তো হয়েছে। আমরা চাইছি যে প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা নিক এবং হচ্ছে আমাদের সম্পূর্ণ এলাকায় এই নেশা যারা করছে তাদের বিরুদ্ধে হচ্ছে স্টেপ নিক এবং আমাদের প্রতিনিয়ত টহল দিক পুলিশ প্রশাসন, যাতে আমাদের এইখানকার যুব সমাজ নেশামুক্ত হতে পারে। আমার নাম হচ্ছে উজ্জ্বল বারই, আমি হচ্ছে বিবেকানন্দ পল্লীর বাসিন্দা। কি খবর পেলেন, ঠিক কোন জায়গাটা এলেন? সকালে খবর পেলাম যে এখানে একটা বডি পড়ে আছে। হ্যাঁ, এটা হচ্ছে বিবেকানন্দ পল্লী 168 নং বুথ, তিস্তা ব্রিজের সাইডে, রেল ব্রিজের সাইডে। এখানে ওই গলাকাটা অবস্থায় পড়ে আছে, সেটাই দেখলাম। কি মনে হয়? পরিকল্পিত খুন মনে হচ্ছে দেখে। তার কারণ হচ্ছে এখানে এতটাই নেশার আসর বসে না প্রতিনিয়ত, মানে চারপাশে নেশার আসরে ভরে যায়। এবার বলতে আসলেও শোনে না সহজে, তো তারই প্রতিফলন হয়তো এটা। আপনাদের এর আগেও আপনারা মিলিতভাবে মহিলাদের তরফে খবর নিয়েছিলেন যে জায়গাটা যাতে নেশার আসর না বসে। আপনারা কি বলবেন এই ব্যাপারে? কি বলবে, নেশাটাকে বন্ধ করতে হবে, নেশামুক্ত করতে হবে। এইসব সাইটগুলো তো ফাঁকা, তো যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, তো তার আগের থেকে সাবধান হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা মহিলারা দলবদ্ধভাবে এখানে এসেও ছিলাম, কিন্তু কে কার কথা শোনে, এরকম একটা পরিস্থিতি। তো প্রশাসনকে বলবো যাতে উদ্যোগ নিয়ে এই জায়গাটাকে একটু দেখে, যাতে এই মদের আসরগুলো যাতে না বসে। প্রতিদিন এরকম আসর বসে। এখানেরও আছে, বাইরেরও আছে। হ্যাঁ, যাকে দেখতে পাচ্ছেন এই অবস্থায় পড়ে আছে, সে কি এখানকার মনে হচ্ছে না? এখানকার মনে হচ্ছে না, অন্তত আমাদের এই বিবেকানন্দ পল্লীর সম্ভবত না। এবার অন্য কোথাও যদি হয়ে থাকে পুলিশকে জানিয়েছি, পুলিশও এসছে। এইমাত্র আমাদের আইসি সাহেব ঢুকলো। তো এগুলো হয় আপনারা কি আবার জানাবেন যে এরকম একটা নেশার আসর? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানাবো। এর আগেও আমরা জানিয়েছি বারংবার, এখনও জানাবো, থানাতে জানাবো।
না, আমার পরিচয় বলুন। আমার নাম জয়া সরকার বিশ্বাস, বিবেকানন্দ পল্লী 168 নং বুথের 50 সদস্য। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সঙ্গে যুক্ত ক্ষুদ্র 4 জন চা চাষী এবার নতুন দিল্লিতে নিজের হাতের তৈরি প্রিমিয়াম কোয়ালিটির গ্রিন হোয়াইট অর্থোডক্স চা বিক্রি এবং প্রদর্শনীর সুযোগ পেয়েছেন। শহরের কদমতলার পাটগোলার নিজেদের অফিসে সাংবাদিক বৈঠক করল জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি। দিল্লিতে দুদিন ব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। টি বোর্ড ইন্ডিয়ার উদ্যোগে সারা ভারতবর্ষ থেকে মোট 30 জন ক্ষুদ্র চা চাষীকে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে। জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চাষীর সঙ্গে যুক্ত থাকা জলপাইগুড়ির 2 জন এবং কোচবিহারের 2 জন ক্ষুদ্র চাষী দিল্লির প্রদর্শনীতে অংশগ্রহণ করবে 16 এবং 17 আগস্ট। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, দেশ থেকে মোট 30 জন ক্ষুদ্র চাষীকে বেছে নেওয়া হয়েছে। ডুয়ার্স থেকে 4 জন, দার্জিলিং থেকে 1 জন ক্ষুদ্র চাষী দিল্লির প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। প্রদর্শনী থেকে দেশ এবং বিদেশের ক্রেতা বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি সংযোগের সুযোগ পাবে। এতে চা বিক্রি হবে এবং বিদেশে চা রপ্তানিরও সুযোগ থাকছে। যে কারণে আমরা দিল্লি, কলকাতা বহু জায়গায় যাচ্ছি এই মার্কেটটা ধরার জন্য। এর মার্কেট সত্যি আছে, কিন্তু এটা আমাকে ধরার জন্য আমরা নিজেরাই আপনার চেষ্টা করছি এবং ভারতীয় চা পরিষদ আমাদের পাশে আছে, ওরাও চেষ্টা করছে আমাদের সহযোগিতা করবার জন্য। এবং এই যে চায়ের যে মার্কেটটা অনলাইনে আমরা অনেক চা বিক্রি, অনেক রকম কোম্পানি, বড় বড় বায়াররা কিন্তু অনলাইনে চা বিক্রি করে। সেখানে টি বোর্ড আমাদের সহযোগিতা করলো। আমাদের বিশেষ করে একটা সিটিসি ব্ল্যাক টি আমাদের জয় জলপেশের, যেটার আমি প্রেসিডেন্ট, সেটা জয় জলপেশের একটা জলপেশ টি নামে একটা ব্র্যান্ড 15 তারিখে লঞ্চ হচ্ছে। 15 তারিখে টি বোর্ডের এই যে অনলাইন ইটা মার্কেট, ইটা 15 তারিখে প্রথম লঞ্চ হবে এবং সেখানে জয় জলপেশের তৈরি চা জলপেশ টি নামে ওখানে লঞ্চিং হবে এবং আশা করছি আমরা এই চাটা আগামী দিনে অনলাইনের মাধ্যমে বিক্রি করে আমরা আরও লাভবান হব। কারণ ওই সব জায়গাতে দেখবেন উইকেন্ডে, বিশেষ করে এই সময়টা কেন বেছে নেওয়া হয়, স্বাধীনতা দিবসের পরে দুদিন এই সময় মানুষ একটু উদ্দীপনা আনন্দে থাকে এবং ভিড়ও প্রচণ্ড হয়। ওই মলটাতে মানে শনিবার রোববার খুব ভিড় হয়, সেজন্য ওই জায়গাটাকে টার্গেট করে এটা করা হয়েছে। চা যাচ্ছে এখান থেকে যাচ্ছে 4 জনের চা, আমাদের দার্জিলিং থেকে 2 জন, এবং টোটাল যেমন দার্জিলিংয়ের চা থাকবে, আমাদের এখান থেকে যেমন এরা নিয়ে যাচ্ছে হোয়াইট টি, তারপরে গ্রিন টি, তারপরে হচ্ছে অর্থোডক্স টি, ইয়েলো টি, তারপরে আবার কি বলে একটা লেমন টি বানিয়েছে লেমন গ্লাসে, মানে বিভিন্ন ভ্যারাইটির চা নিয়ে যাচ্ছে। এতে কি মনে হচ্ছে আপনাদের এই চা, এই যে চাটা আছে না, এই চাগুলোর কোনো দাম হয় না, এগুলো হ্যান্ডক্রাফটেড, মানে এগুলো খুব, মানে এগুলোর দাম বিদেশে প্রচুর। আপনি যদি আজকে লন্ডনে এই চা পাঠান, আমেরিকাতে পাঠান, এর কোনো মানে হাই ভ্যালু। আর সবচেয়ে বড় কথা, আমাদের এখান থেকে এক একজন এক এক রকম চা বানাচ্ছে। এই যে আমাদের একটা মহিলা গোষ্ঠী, ভারতবর্ষের মধ্যে প্রথম মহিলা গোষ্ঠী যারা ওয়াইল্ড লাইফের সাথে, মানে চিতাবাঘ, হাতিকে নিয়ে ওরা এই চাটা, মানে ওদের সাথে ওরা যেই এলাকা থাকে, রামসাহের প্রত্যন্ত গ্রাম, সেখানে পুরো চিতা, হাতি, গন্ডার, বাইসন একসাথে, মানে সহাবস্থান হয়ে, এই জন্য আমরা এই চাটার নাম দিয়েছি একটা নতুন ওয়াইল্ড লাইফ ফ্রেন্ডলি টি। ওয়াইল্ড লাইফ ফ্রেন্ডলি টি মানে বন্যজন্তুদের সাথে সহাবস্থান করে চাটাকে তৈরি করা হচ্ছে। তো এই ধরনের চায়েরও একটা কিন্তু বিরাট মার্কেট আছে। আর এরা এক একজন, মানে আমাদের 4 জন 4 রকমভাবে বানাচ্ছে, কিন্তু ব্র্যান্ডটা আমাদের জলপাইগুড়ির ব্র্যান্ড, নিজস্ব ব্র্যান্ড আমাদের ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের তিস্তা। যেহেতু তিস্তা আমাদের এখানকার নদী, আমাদের প্রাণভোমরা তিস্তা, তো তিস্তার নামটা দিয়ে আমরা শুরু করেছি। এবং আমার আমরা এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে এই বছরের মেলাতে এরা বিপুল সাড়া পাবে এবং এদের চা ভবিষ্যতে বিদেশের বাজারেও পদার্পণ করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? মুশকিল আসান করতে জলপাইগুড়িবাসীর জন্য বিশেষ সুযোগ। কদমতলায় হোটেল ডিলার প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষ শাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন বা পারিবারিক সমস্যার সমাধান মিলবে এখানেই। তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া
পিসি চন্দ্র জুয়েলার্স এখন জলপাইগুড়ির কদমতলা মোড়ের নিকটে। এই শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় অফার। সোনার গয়নার মেকিং চার্জের উপর 20% অফ, ডায়মন্ড এন্ড গ্রহরত্নের মূল্যের উপর 8% অফ, রিহি সিলভার জুয়েলারি মেকিং চার্জের উপর 25% অফ, 0% রিডাকশনে এক্সচেঞ্জ করুন যে কোনো জুয়েলারের পুরনো সোনার গয়না। সঙ্গে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার থাকছে রোজ গোল্ড কয়েন জেতার সুযোগ। এই উদ্বোধনী অফার 2 থেকে 16 আগস্ট পর্যন্ত বৈধ। শর্তাবলী প্রযোজ্য। পিসি চন্দ্র জুয়েলার্স এর নতুন শোরুমে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ। কেএসবি মোটরস নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি চেকপোস্ট সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 54,999 থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন। রয়েছে সহজ ফাইন্যান্সের সুবিধা। থাকছে একাধিক রঙের ঝকঝকে ইলেকট্রিক স্কুটি। আগামী 15 দিন পর্যন্ত প্রতিটি স্কুটিতে 5,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে। আগামী 2 বছরের জন্য স্কুটির যন্ত্রাংশের উপর রয়েছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 বছরের জন্য রয়েছে ওয়ারেন্টি। তাই আজই যোগাযোগ করুন কেএসবি মোটরস, পান্ডাপাড়া কালীবাড়ি, জলপাইগুড়ি। পুজো মরশুমে মণ্ডপ সাজিয়ে তুলতে চান অসাধারণ রূপময় প্রতিমায়? চলে আসুন ভাই বোন শিল্পালয়। রয়েছে প্রখ্যাত শিল্পী বাবি পালের নিপুণ হাতের ছোঁয়ায় মাটি, সিমেন্ট এবং আধুনিক আর্টিফিশিয়াল ডিজাইনের দুর্গা, কালী, বিশ্বকর্মা সহ সমস্ত দেবদেবীর প্রতিমা। ক্লাব ও পুজো কমিটির বাজেট অনুযায়ী সেরা কাজের বিশ্বস্ত ঠিকানা জলপাইগুড়ি নেতাজি পাড়া, পরেশ মিত্র কলোনি, বাস স্ট্যান্ডের মাঠের বিপরীত গলিতে। বিস্তারিত জানতে আগাম বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 নম্বর। দিনমজুর হবি, আত্মীয়দের এমনই কটাক্ষ ছিল। সংসারের আর্থিক অনটন, এছাড়াও স্কুলের মাইনে না দিতে পারার কষ্ট কখনো আটকে রাখতে পারেনি জলপাইগুড়ির বর্তমান মহকুমা শাসক মঈন আহমেদকে। ইউপিএসসি পরীক্ষায় অল ইন্ডিয়ায় 296তম র্যাঙ্ক অর্জন করে বর্তমানে আইএএস হয়েছেন তিনি। 7 সদস্যের সংসারে বাবার অনিশ্চিত ড্রাইভিং এর আয়ে পড়াশোনা চালানো ছিল কঠিন। খেলাধুলার প্রতি ঝোঁকের কারণে দ্বাদশ শ্রেণীতেও ফলাফলে কিছুটা প্রভাব পড়ে। এরপরই শুনতে হয় নানা কটাক্ষ, কিন্তু হার মানেননি জলপাইগুড়ির বর্তমান মহকুমা শাসক মঈন আহমেদ। ছোটবেলায় স্বপ্ন ছিল পেশাদার ক্রিকেটার হওয়ার। পরে পরিবারের আর্থিক পরিস্থিতির কারণে সেই স্বপ্ন ছেড়ে শুরু করেন ইউপিএসসির প্রস্তুতি। পরপর 3 বার ব্যর্থ হলেও আত্মবিশ্বাস হারাননি। অবশেষে 2023 সালে ইউপিএসসি পরীক্ষায় অল ইন্ডিয়া 296তম র্যাঙ্ক করে আইএএস হন তিনি। আজ প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তার লক্ষ্য। পড়ুয়াদের সাহায্য করার পাশাপাশি ইউপিএসসি পরীক্ষার্থীদের গাইড করাও আশ্বাস দিয়েছেন তিনি। তার জীবনী যেন প্রমাণ করে দারিদ্র, ব্যর্থতা বা কটাক্ষ নয়, অদম্য ইচ্ছা শক্তি সাফল্যের আসল চাবিকাঠি। আমি বলতে চাই কি এটা ঠিকই আপনার বলছে কি আমাদের লাইফ খুবই স্ট্রাগল ছিল, কিন্তু 2023 আমি ইউপিএসসি ক্র্যাক করলাম। এখন আমি আইএস অফিসার আছে আর বর্তমানে এসডিও সদর জলপাইগুড়ি পোস্টেড আছে। তো খুবই ভালো লাগছে। আর আমি চেষ্টা করছি কি যে মানুষ আছে, যে গরিব মানুষ আছে, ওনার কি হেল্প করতে পারে। ছোট ছোট প্রবলেম আছে তো ওনারকে আমি কানেক্ট করবে। লাইক কিছু সার্টিফিকেট প্রবলেম আছে, কিছু বহুত ছোট ছোট প্রবলেম আছে, তো ওনারকে আমি কানেক্ট করবে কি আগে যদি 4-5 সাল আগে আমি স্টুডেন্ট ছিল তখন আমি কি প্রবলেম ছিল, তো ওনার কি প্রবলেমকে আমি কানেক্ট করবে। তো এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য আছে। और আমি চাই কি জলপাইগুড়ি सब डिवीजन के जो स्टूडेंट्स আছে, जो ভদ্র মানুষ আছে, ওনারকে যদি কিছু প্রবলেম হয় তো ডাইরেক্ট আসতে পারে। আর আমি আনন্দিত হবে যদি আমি ওনারকে হেল্প করতে পারি। এটাই আমাদের জীবন মুখ্য উদ্দেশ্য আছে। স্যার, আমরা জানতে পেরেছি আপনার বাবা, যিনি বর্তমানে একজন গর্বিত পিতা, কিন্তু তিনি একজন বাসচালক, এবং কিভাবে আপনি পড়াশোনা চালিয়ে গিয়েছেন। এটা সত্য কথা। আমাদের বাবা বাস ড্রাইভার ছিল। ওখান থেকে ইউপিটা একটা কর্পোরেশন আছে, ইউপিএসআরটিসি, তো ওখান থেকে কন্ট্রাকচুয়াল বেস স্টাফ ছিল। মিনস যত কিলোমিটার আপনি গাড়ি চলাচ্ছে ওটাই টাকা পাচ্ছে। তো ওটা টাইম 1 রুপিস কিলোমিটার আছে।
তো আমাদের ফ্যামিলিতে সাতজন আছে। আমাদের মা আছে, বাবা আছে, একটু বড় ভাই আছে, দুটো ছোট ভাই और একটু সিস্টার আছে। তো আর্থিক স্থিতি ঠিক নয়। তো আমি 2016 একটু সাইবার ক্যাফে স্টার্ট করলাম। তো 16 to 18 আমি সাইবার ক্যাফে রান করলাম। তো আর্থিক স্থিতি তো ঠিক নয়, কিন্তু আমি চেষ্টা করলাম। তখন আমি ব্যাংকে লোন করছে। আমাদের যে দাদা আছে ওনারকে ক্রেডিট কার্ড ছিল, তো ওনারকে কিছু হেল্প ওর আমাদের একটু দোকান ছিল, সব ছিল, ওখান থেকে লোন নিয়ে দিল্লি যাচ্ছিলাম। তখন আমি ইউপিএসসি প্রিপারেশন স্টার্ট করলাম, কিন্তু ফার্স্ট 3 অ্যাটেম্প্ট আমি প্রিলিমস এক্সাম কোয়ালিফাই করতে পারিনি। তখন 4th অ্যাটেম্প্টে আমি ইউপিএসসি কোয়ালিফাইড করি। স্যার ছোটবেলায় সাফল্য এনে দিয়েছে? ছোট চাইল্ডহুডে আমাদের চাই কি আমি ক্রিকেটার হবে। তো আমাদের ফার্স্ট ড্রিম ছিল কি ক্রিকেটার হবে, কিন্তু কিছু আর্থিক স্থিতি সাপোর্ট করলাম নয়, আর আলাদা ওর আদার্স প্রবলেম ছিল। কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের ড্রিম ছিল কি আইএস অফিসার হবে, क्योंकि আমি যে ছোট ছিল তো আমি ডেইলি নিউজ পেপার রিডিং করছে। তো ওখান থেকে ডিএম এসপিতে নিরীক্ষণ করবে। তো আমাদের তায়া ছিল, তো ওনারকে আমি জিজ্ঞাসা করলাম কি এটা কোন অফিসার আছে। তখন ওনার আমাকে গাইড করলাম কি এটা আইএস আছে, এটা আইপিএস আছে। তখন আমি ডিসাইড করলাম কি এটা যদি ক্রিকেটার হবে না, তখন আমি ট্রাই করবে। তো এটাই আমাদের লক্ষ্য। এই কি ফার্স্টলি আপনি এডুকেশনকে ফোকাস করুন, আপনি গ্রাজুয়েশনতে অ্যাডমিশন করুন, পোস্ট গ্রাজুয়েশন করুন। তো এটাই অনেকও ফিউচার আছে। ওখান থেকে আপনি নেট কোয়ালিফাই যদি করবে তো পিএইচডি করতে পারে। যদি কিছু এভারেজ স্টুডেন্ট আছে या बिलो एवरेज स्टूडेंट আছে, তো সরকার কি স্কিমস আছে, মুদ্রা योजना আছে, और স্টেট গভর্নমেন্ট কি অনেক योजना আছে। ওখান থেকে আপনি ক্রেডিট ফ্যাসিলিটি लेते হবে, और আপনার নিজেই বিজনেস স্টার্ট করতেই হবে। और আলাদা স্কিল প্রোগ্রাম চলছে আলাদা। তো আপনি নিজেকে এঙ্গেজ করতে হবে। যদি আপনার ফাঁকা সময় পাবে তখন আপনার দিমাগ কিছু না কিছু উল্টো সিধু অ্যাক্টিভিটি করতেই পারে। তো আমাদের একই গাইডেন্স কি খুদকে বিজি রাখতে হবে, আপনাকে অ্যাসেট বানাতে হবে। और বলতে চাই কি লাইফটা প্রবলেম আসবে, এটা লাইফটা পার্ট আছে, কিন্তু এটা ডরে কিছু দরকার নেই। এটা লাইফ আপস এন্ড ডাউন হবে। আপনার হৌসলা রাখে, আপনার বিশ্বাস রাখে কি আপনি লাইফটা কিছু না কিছু করতেই পারে। তো এটাই আমাদের ইউথ জেনারেশনকে মেসেজ আছে। আর আমি চাই কি যদি জলপাইগুড়ি সাব ডিভিশনতে কিছু স্টুডেন্টস जो ইউপিএসসি স্টাডি করতে চাই আর ওনার কিছু হেল্প চাই, তো ওটা আমাদের অফিস আসতে পারে, আমাদের ক্যাম্প অফিসটা আসতে পারে। তো যদি কিছু 10-20-50 লোক হয়ে যায় তো ওনার আমি নিজেই গাইড করব। তো এটাই আমাদের ওনার কে লিয়ে সন্দেশ কি বিলিভ ইন ইয়োরসেলফ, দ্যাট ইজ দ্য। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় সামান্য বৃষ্টিপাত হলেও তা পরিমাপ করা সম্ভব হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। রাজ্য সরকারের উদ্যোগে কন্যা রত্ন দিবস পালন করা হলো জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে। জেলা শাসক, বিধায়ক, স্কুল ছাত্রীদের উপস্থিতিতে বিশেষভাবে পালন করা হয় এই দিনটি। জলপাইগুড়ি জেলা ডিস্ট্রিক্ট লাইব্রেরির উদ্যোগে স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রদর্শনীর আয়োজন। উত্তরের মোড় পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.